সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় অসন্তুষ্ট বিএনপি এখন কি করবে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং উপস্থিত রয়েছেন এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম। দুদু ভাই এবং জহির ভাই, আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত। দর্শক, পরিচয় পর্বের পর আমরা মূল আলোচনায় চলে যাব। দুদু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং এই বৈঠকটা হয়েছে অনেকটা সময় দিয়ে। বিএনপি আলোচনার জন্য সময় চেয়েছিল, প্রধান উপদেষ্টা দিয়েছেন এবং সেই সময়টা যথেষ্ট চটজলদি করেই দেওয়া হয়েছিল যতদূর মনে পড়ে আমার। যেদিনই আলোচনার কথা বলেছিল সেই দিনই প্রধান উপদেষ্টা সম্ভবত বলেছিলেন যে হ্যাঁ 16 তারিখে বৈঠক হবে এবং সেই বৈঠক হয়েছে। বাট বৈঠক থেকে বের হয়ে দলের মহাসচিব বলেছেন তিনি অসন্তুষ্ট বা বিএনপি অসন্তুষ্ট। এই যে অসন্তুষ্ট, এর মূল কারণ কি? কেন অসন্তুষ্ট হলো বা আপনারা অসন্তুষ্ট হলেন? জি, আপনাকে ধন্যবাদ, আমাদের জয়ের ভাইকে শুভেচ্ছা। আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের এই টেলিভিশনের সামনে বসে, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন মুখ্যত নির্বাচন প্রসঙ্গে একটা স্পষ্ট ধারণা নিয়ে, যে নির্বাচনটা কবে, কোন মাসে, কোন সনে, মানে কোন সালে এটা অনুষ্ঠিত হবে, এটা মুখ্য বিষয় ছিল। এবং এইভাবেই গত 1-1.5 সপ্তাহ ধরে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছিল। এবং এই যে দিন তারিখ, এটা কি নতুন বিষয় না, কিন্তু আরেক কয়েকটা মাস গেলে প্রায় 1 বছর এই সরকারের বয়স হয়ে যাবে। তো 1 বছরেও এই সরকার কিন্তু নির্ধারণ করতে পারেনি কোন তারিখে, কোন মাসে, কোন বছরে নির্বাচন হবে। এই আলোচনার আগে আমি একটা টক শোতে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস, বোধহয় আপনাদের স্মরণ আছে, 3-4 দিন আগে বলেছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হবে। জি, 2 কি 3 দিন আগে, কয়েকদিন আগে একটা ব্রেকিংও দিয়েছিলাম আমরা যে ডিসেম্বরে নির্বাচনকে ধরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ, ওই কথাটির যেদিন এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, উনি বলার পরে বিভিন্ন মিডিয়াতে এই কথা আসার পরে, প্রিন্ট মিডিয়াতে, অনলাইনে, সব জায়গায় আমি অন্ততপক্ষে দেখেছি। কিন্তু মধ্যরাত্রের আগে একটা প্রেস নোটে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরে, সম্ভবত ডিসেম্বরে জুন যেতে পারে, প্রেস নোটে। ওইটা ডক্টর ইউনূসের ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। তা আমার কাছে মনে হয়েছে যে অদৃশ্য একটা আত্মা বা শক্তি হরর সিনেমার মতো আছে, যিনি মূল ব্যক্তির মধ্যে বসবাস করেন কিনা জানি না, তবে মূল ব্যক্তির বাইরে গিয়ে তিনি কাজ করেন। এটা আমার কাছে মনে হয়েছে যে এই অদৃশ্য প্রেস নোটটা কে দিলেন, এটা আমি কিন্তু জানতে পারি নাই, সংশোধনীটা কে দিলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই বলতে পারতেন, আবার মিডিয়ার সামনে এসে, তো প্রেস নোট যাবে কেন? তিনি কি লজ্জাবতী নারী যে কথা বলেছি সে কথা সরানোর জন্য তিনি নাই, তার বলা লজ্জা পাচ্ছে, অন্য একজন বলবেন? মানে এটাই 3 দিন আগের ঘটনা। আমি সেই দিনই ব্যক্তিগতভাবে পার্টির ভাইস চেয়ারম্যান হিসাবে না, আমার কাছে মনে হয়েছে যে সরকার সত্যটা বলছেন না, কি করতে চায়। এটা জাতির জন্য খুবই প্রতারণাপূর্ণ এবং কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর। বিএনপি নতুন নির্বাচন দাবি করছে না। যাদের বয়স এখন 25-26, তারা যখন শিশু ছিল, অর্থাৎ 15 বছর আগে, 10 বছর বয়স যখন তাদের, 10 বছর, তখন বিএনপি নির্বাচনের দাবি নিয়ে, একটা ভালো নির্বাচনের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। সেটি সফল হয়েছে কি হয় নাই, এটি বড় কথা না। কিন্তু 26 বছরের যুবকটি এখন বলছে নির্বাচন দরকার অথবা দরকার না। সে এখন পরিণত বয়সে
এখনো কাছাকাছি হয় নাই, কারো কারো বিয়েও হয় নাই। গণ অভ্যুত্থানের পরে বিয়ে হয়েছে, কারো কারো মানি ব্যাগও ছিল না। গণ অভ্যুত্থানের পরে মানি ব্যাগ হয়েছে, কারো কারোর অফিসও ছিল না, সুন্দর এখন অফিস হয়েছে, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মানুষকে আমরা যেমন বিভ্রান্ত হাসিনা শেখ হাসিনা করতে দেখেছি, মানুষকে নির্বাচন না, জালিয়াতি, একের পুরোপুরি জালিয়াতি। সেই জালিয়াতির সঙ্গে পার্শ্ববর্তী একটা দেশের রাষ্ট্রদূত নির্বাচন হওয়া মাত্রে ফুলের তোড়া নিয়ে একে দৌড়িয়ে গিয়ে গণভবন নামক একটা প্রতিষ্ঠানে গিয়ে ফুল দিয়ে সেটাকে বৈধ করত। 3 বার এই ঘটনা আমরা দেখেছি। ওই রাষ্ট্রদূত, ওই দেশ আমরা চিনি। তো এই জালিয়াতির থেকে জাতি বেরোতে চেয়েছিল, কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আবার জালিয়াতির মধ্যে আমরা আটকে যাচ্ছি। অর্থাৎ নির্বাচন ছাড়া সব কিছু করতে রাজি আছি, কিন্তু নির্বাচন না। বিএনপি ওটিকেই ভাঙতে চেয়েছিল যে কবে দিবেন, ডিসেম্বরে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বলেন, একটা ডেট হোক, ডেট না, মাসটা বলেন, তারপরে একটা ডেট করি, তারপরে একটা সন তৈরি করি। যেমন আপনি বিয়ে দেবেন আপনার কন্যা অথবা ছেলেকে, দিন তারিখ মাস ঠিক না করলে আপনি দাওয়াত দিতে পারবেন না, মুখে মুখে থেকে যাবে বিয়ে দিব বিয়ে দিব। কিন্তু বিয়ে তখনই কনফার্ম যদি মাস, তারিখ এবং সন ঠিক হবে। তো এই দেশের নির্বাচন কেন জানে আমার কাছে মনে হচ্ছে কিছু লোক তাদের স্বার্থে প্রধান উপদেষ্টা এবং এই সরকার বা এই প্রতিষ্ঠানকে ব্যবহার করছেন, যারা 150-200 গাড়ি নিয়ে রাজনীতি করতে চায়। কিছুক্ষণ আগে বললাম যাদের মানি ব্যাগ ছিল না, মানি ব্যাগ এসে, এই ধরনের একটি গোষ্ঠী জাতিকে বিভ্রান্তি করতে চাচ্ছে, মানুষকে ক্ষমতার বাইরে রাখতে চাচ্ছে। তা আমার কাছে মনে হয়েছে এটি হাসিনার জন্য ভালো পরিণতি ডেকে আনে নাই, এখনো যে ভালো পরিণতি ডেকে আনবে এটা আমার কাছে মনে হয় না। জি, অনেক ধন্যবাদ দুদু ভাই আপনাকে। জহির ভাই, আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে বিএনপির যে এই অসন্তুষ্টি, অর্থাৎ যে দাবি নিয়ে তারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে, যে নির্বাচনে দুদু ভাই যেটা বললেন যে নির্বাচনের সুনির্দিষ্ট মাস অন্তত ঘোষণা করা, কোন সন এবং কোন মাস, তারপরে তারিখ, তার মানে সেই মাস এবং সন এইটা পায়নি বিএনপি, যার কারণে হতাশ, অসন্তুষ্ট। এই যে হতাশা বা অসন্তুষ্টি, এর কারণে কি মনে হচ্ছে যে রাজনীতি তেতে উঠতে যাচ্ছে বা কোনো সংকট তৈরি হবে? আরো সংকট ধীরে ধীরে তো সংকট কিছুটা মানে দৃশ্যমান, কারণ বিএনপি যে স্বৈরাচার সরকার বা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে দীর্ঘ সময় তারা আন্দোলন করেছে, তারা দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে। কিন্তু অগাস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার্স তৈরি হয়ে গেছে। ওই স্টেক হোল্ডারদের যে সাফল্য বা যে জয়টা এসেছে, সেখানে বিএনপিও অবশ্যই তার অংশীদার, শরিক। কিন্তু বিএনপি যেভাবে এটাকে ধারণ করে বা ওন করে, অন্য স্টেক হোল্ডাররা হয়তো বিএনপিকে সেই পূর্ণ ক্রেডিটটা এখানে হয়তো পুরোপুরি দিতে চান না। এই ক্রেডিট সিকিং একটা প্রতিযোগিতা কিন্তু অভ্যুত্থান কেন্দ্রিক আমরা দেখতে পেয়েছি, বিগত মাসগুলোতে এটা চলেছে, এবং তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দল হয়েছে এবং অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত ইসলামী সহ, তারা প্রত্যেকেই মনে করে যে না, অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ব্যবস্থায় বা রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তারা সেটা ক্লেম করে। এখানে কিন্তু দ্বন্দ্বের মানে কি বলবো যে সূত্রপাত। এখন যখন আপনি এনসিপি গঠিত হলো, এনসিপি গঠনের আগে থেকেই মনে করা হচ্ছে, আপনারা কিন্তু এখানে প্রফেসর ইউনূসকে আমরা একটা কি বলবো যে একটা চরিত্র হিসেবে দেখছি, প্রধান উপদেষ্টা ব্যক্তি প্রফেসর ইউনূস আসলে এখানে কিছু নয়, উনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু সবগুলো মানে রাজনৈতিক দল, মত, পথের মানুষদের অ্যাকোমোডেট করার একটা মারাত্মক, কঠিন এবং জটিল চ্যালেঞ্জের মুখে আছেন কিন্তু তিনি। বিএনপি যেহেতু প্রধান রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা একটা মূল শক্তি, তারা চাইছে, কারণ এটা লেজিটিমেট, এই কথাটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, যে বাংলাদেশে জনগণের 3টি নির্বাচন হয়ে গেছে, সেখানে মানুষের ভোটের অধিকার ছিল না। তো একটা রাষ্ট্র কাঠামো এগিয়ে যাবে, সমৃদ্ধির পথে এটা আগাবে যদি জনগণের কনসেন্টের ভিত্তিতে, সম্মতির ভিত্তিতে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জয়ী দল
যারা তারা শাসন ভার মানে ক্ষমতা নেবে এবং তারা দেশ পরিচালনা করবে, এটা বেসিক অফ ডেমোক্রেসি। কিন্তু এখন অভ্যুত্থান পরবর্তী কিন্তু আরও অনেক প্রত্যাশা জাগৃত হয়েছে মানুষের মধ্যে, নানা ধরনের চাওয়া পাওয়া তৈরি হয়েছে, তার মধ্যে সংস্কারের কথাগুলো অনেক জোরালোভাবে এসেছে। এখন কথা হলো যে সংস্কার তো ডেফিনেটলি অনেক বিষয়ে আমাদের সংস্কার প্রয়োজন আছে। এখন সেই সংস্কারের মধ্যে এনসিপির মতো একটি দল যেটা সদ্য গঠিত হয়েছে, তারা যেই দাবি দাওয়াগুলো আপনার তুলেছে, সেখানে এই দাবি দাওয়াগুলো কার কাছে? সরকারের কাছে। এখন অন্তর্বর্তী সরকারকে যদি বলেন যে আপনি সংস্কারের প্রশ্নে, সংস্কার তো অনেক মানে কি বলবো ব্যাপক একটা কনসেপ্ট, কিন্তু তার মধ্যে বেসিক কয়েকটা সংস্কার বা বেসিক কিছু দাবির প্রশ্ন যদি আপনি মনোযোগ দেন, আপনি দেখবেন সংবিধান পুনর্লিখনের কথা বলছে, সাংবিধানিক বেশ পরিবর্তনের কথা বলা হচ্ছে যে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, বা হ্যাঁ না ভোটের কথা বলা হচ্ছে, গণভোটের কথা বলা হচ্ছে। তো এইগুলো বা জুলাই যে ঘোষণা, জুলাই চার্টারের বিষয় আছে, জুলাই ঘোষণাটি কিন্তু হয় নাই। এরকম নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু মতভেদ মানে তৈরি হয়েছে এবং সেটা ধীরে ধীরে আরও প্রকট আকার ধারণ করছে। এখন আপনি কি মনে করেন যে ছাত্ররা যারা নতুন দল গঠন করেছে তারা এইসব সমস্যার সমাধান না করে একটা সাধারণ নির্বাচনের দিকে যাওয়ার মতো প্রস্তুতি বা ইচ্ছা তাদের রয়েছে? এখন আপাতত নাই। তার মানে কি রাজনীতিতে একটা দৃশ্যমান একটা প্রতিদ্বন্দ্বিতা এবং একটা সংকট কিন্তু তৈরি হচ্ছে। যদিও মুখে ইলেকশন চিফ ইলেকশন অ্যাডভাইজার মুখে হয়তো উনি পরিষ্কার করে বলেন নাই, বিএনপি যেখানে সন্দিহান হয়ে পড়েছে যে আসলে তারা, কারণ কি বেশ কিছু কি বলবো যে আপনার সন্দেহ তৈরি হওয়ার বিশেষ কারণ হয়েছে। এই যে মানে কিছু ফিসফাস তৈরি হয় যে প্রফেসর ইউনূসকে অনেক লম্বা সময় ধরে চায়, বা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রফেসর ইউনূসকে চাইছে, উনি তো এই কথা বলেন নাই, কিন্তু একটা আওয়াজ কিন্তু তোলার চেষ্টা করা হচ্ছে। তো এতে তো স্বাভাবিকভাবে বিএনপির মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে এবং সেটা প্রকাশ বা সেই অস্থিরতা বা সেই অসন্তুষ্টি সেটা মানে প্রকাশিত। এই জায়গায় আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি একজন সাংবাদিক হিসেবে, আপনি একজন পর্যবেক্ষক হিসেবে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে নির্বাচন নিয়ে সেক্ষেত্রে কি কোনো রকমের অনিশ্চয়তার কোনো? আমি মনে করি না নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কোনো সুযোগ আছে, কারণ বাংলাদেশের মানুষ যে পরিমাণ ত্যাগ বা যে রক্ত বা যে সুপ্রিম স্যাক্রিফাইস করেছে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবার জন্য, সেটার সঙ্গে কোনোভাবেই কারো বেইমানি করার কোনো সুযোগ নেই। কারণ এখানে নির্বাচন এবং একটা নতুন সমৃদ্ধি, নতুন একটা বাংলাদেশের কথা বলা হচ্ছে। সেই বাংলাদেশের প্রতিটা স্টেক হোল্ডারকে আমি দেখি যে তারা সেই নতুন বাংলাদেশের সমর্থক এবং নতুন বাংলাদেশের অগ্রদূত হিসেবে তারা কাজ করতে চায়। সুতরাং নির্বাচন কোনো বিকল্প নাই, নির্বাচনের বিকল্প নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে দলগুলো আছে, যারা বিএনপির প্রতিদ্বন্দ্বী দলগুলো, এই দলগুলোর প্রস্তুতির একটা ব্যাপার আছে। নির্বাচনে তারা কতটুকু মানে শক্তি সামর্থ্য নিয়ে অংশগ্রহণ করতে পারবে, পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব কেমন থাকবে, তারা আসলে ক্ষমতার ভাগিদার হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু জোরালোভাবে আছে। আপনি আজকেই দেখেন বিদেশিদের সঙ্গে মিটিংয়ে এনসিপির নেতা জনাব নাহিদ ইসলাম, উনি কিন্তু বলেছে যে প্রশাসনের মধ্যে, উনি অভিযোগ করেছেন প্রশাসনের মধ্যে বিএনপি অনুগত মানুষ বা বিএনপির প্রভাবপুষ্ট মানুষরা কাজ করছে, সুতরাং এই অবস্থায় নির্বাচন নয়। তিনি সরাসরি বলেছেন যে নিরপেক্ষ ভূমিকা দেখছেন না, নিরপেক্ষ ভূমিকা দেখছেন না। তাহলে বিএনপির পক্ষে যে চিফ অ্যাডভাইজার বিএনপির কথাই শুধু শুনবেন, হয়তো এরকম বাস্তবতা এই মুহূর্তে আর বিরাজ করছে না। জি ধন্যবাদ জহিরুল আলম। দুদু ভাই, আপনার কাছে আর একটা বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে জামাতের আমিরের একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকটা এই মুহূর্তে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বৈঠকের পর আজকে আমরা মার্কিন প্রতিনিধি দলের সাথে যে বৈঠক হতে দেখলাম জামাত, বিএনপি এবং এনসিপি, সে জামাতের বৈঠকের পর জামাতের আমির এখানে ঘোষণা করেছেন বা জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে নির্বাচন তারা আগামী ফেব্রুয়ারির ভেতরেই দেখতে চায়। এতদিন বলতে অন্তত 5ই আগস্টের পর থেকে দীর্ঘ সময় ধরে জামাতের পক্ষ থেকে এইরকম দাবি তোলা হচ্ছিল যে সংস্কার সম্পন্ন না করে নির্বাচনে যাওয়া যাবে না, বরং তারা বাধা দেবে, এরকম একটা মনোভাবও আমরা তাদের বক্তব্য থেকে দেখেছিলাম। আজকের এই বক্তব্য কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের আগের অবস্থান থেকে সরে আসা, তারাও সুনির্দিষ্ট মাস চাইছে। যেমন আপনি প্রথমেই বলছিলেন যে অন্তত মাসটা ঘোষণা করুক, তারপরে তারিখ। তারা কিন্তু মাসের কথা পরিষ্কার করে বলে দিয়েছে যে রোজার আগে, দ্যাট ইজ আগামী ফেব্রুয়ারিতে, এর ভেতরে নির্বাচনটা হতে হবে। এই যে অবস্থানের পরিবর্তন এবং লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে জামাতের আমিরের বৈঠক, সব কিছু মিলে কি বলবেন, কিভাবে দেখছেন এবং কি হলো, সেখানে কি আলোচনা হয়েছে, সে তাও নিয়েও কিন্তু দর্শকদের দারুণ কৌতূহল রয়েছে। লন্ডনে জামাত আমির বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করছেন। উনি দেখা করার পর আমি যতটুকু
মিডিয়াতে আসছে যে একজন অসুস্থ মানুষের প্রতি একটা দলের মানে সহানুভূতি প্রকাশ করার জন্য তিনি তার সঙ্গে দেখা করেছেন। এখানে একটু ছোট্ট প্রশ্ন করে রাখি বা বলে রাখি, সেটা হচ্ছে যে তিনি কিন্তু গিয়েছিলেন এবং আমরা ওনার সফরের বেশ কয়েকদিন আগে থেকে আমরা জেনেছিলাম যে জামাতের আমির ব্রাসেলস সফরে যাচ্ছেন 15 দিনের জন্য, এবং ব্রিটেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ নয়। জি, ব্রিটেনে উনি কার সঙ্গে দেখা করবেন, কি কথা আলাপ করবেন, একটা রাজনৈতিক দল হিসেবে জামাত তাদের কিছু সিদ্ধান্ত থাকতেই পারে। জি, একজন প্রধান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের দেখা হবে, এটা খুব আশ্চর্যজনক কোনো ঘটনা না। এই কারণে না, একসময় বিএনপির সঙ্গে জামাত সহ 4টি রাজনৈতিক দল একটি ফ্রন্টও ছিল এবং সরকারেও তারা অংশগ্রহণ করেছে। সেই হিসাবে সেই বিবেচনা থেকে জামাত এটা বিএনপির নেত্রীর সঙ্গে দেখা করা বা আলোচনা করা এটা খুব আশ্চর্যের ঘটনা না। তবে আপনি যে প্রসঙ্গটি বললেন যে তারা আগে যে কথা বলেছেন নির্বাচন সংস্কার পরবর্তীতে, সেখান থেকে তারা কিছুটা সরে এসে সুনির্দিষ্ট মাস হিসাবে তারা নিজেরাও বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। তো জহির ভাই যেটা বলছিলেন যে এই গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি হয়েছে, এটা সত্য। যারা ছাত্র নেতা ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, তারা একটা নতুন দলও করেছে। তো তারা তাদের মতো করে তাদের, যদিও তারা রাজনৈতিক কর্মসূচি ছাড়াই একটা রাজনৈতিক দল করেছে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল হয়েছে, কেউ কুরআন, কেউ মার্ক্সবাদ, কেউ গণতন্ত্র, বিভিন্ন প্রসঙ্গে বিএনপি 19 দফা, বাংলাদেশি জাতীয়তাবাদ, কিন্তু একমাত্র দল যারা কোনো কর্মসূচি ঘোষণা করেনি, কোনো দফা ঘোষণা করেনি, সেটা হচ্ছে এনসিপি। তারা নিজেরাই গণঅভ্যুত্থানকে মনে করেন তাদের বিষয়, তারা যা খুশি বললে একটা রাজনৈতিক দলও গঠন করে ফেলতে পারে, সেইভাবে তারা রাজনৈতিক দল গঠন করেছে। তো তাদের বিষয়টিকে আমি খুব বড় বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে যে কেউ, বিশেষ করে গণঅভ্যুত্থানের পর আজ পর্যন্ত প্রায় 19টি রাজনৈতিক দল প্রতিষ্ঠা, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত, যে কেউ করতে পারে, তারাও করতে পারে। কিন্তু যে কোনো রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক হয়, যদি বিপ্লবী না হয়, বিপ্লব করলে তো তাদের পদ্ধতি অন্য ধরনের, তারা আত্মগোপনে থাকতে পারে, সশস্ত্র থাকতে পারে, নানান পথ থাকতে পারে। কিন্তু গণতন্ত্র ভাবাপন্ন হলে তারা নির্বাচন অবশ্যই ফেস করতে চাইবে। গণতন্ত্রের মধ্য দিয়েই তারা নিজেদেরকে, নির্বাচনের মধ্য দিয়ে শক্তিটা তারা প্রকাশ করতে চাবে। কিন্তু যখন নির্বাচনের বাইরের ট্র্যাকে তারা যেতে চাবে, তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তারা তাদের জনপ্রিয়তা এবং নির্বাচনের সাফল্যের ব্যাপারে সন্দিহান। যেমন জামাত ইসলাম এতদিন বলছে, আমি আশ্চর্য হই নাই। জামাত মানে প্রতিষ্ঠার পর থেকে আমি তার দলের ইতিহাস ঘেঁষে ডেকেছি সবথেকে বাংলাদেশের পুরাতন রাজনৈতিক দল, কিন্তু সবসময় সে ভুল সিদ্ধান্তে, মানে এত বড় বড় ভুল বোধহয় অন্য কোনো রাজনৈতিক দল করেনি। জামাত প্রতিষ্ঠার পরে পাকিস্তান আন্দোলনের সময় তারা ব্রিটিশকে সমর্থন করেছে, পাকিস্তান আন্দোলন সমর্থন করেনি মোটা দাগে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বা বাংলাদেশ প্রতিষ্ঠার সময় তারা পাকিস্তানকে সমর্থন করছে, বাংলাদেশকে সমর্থন করেনি। আরেকটি বড় ধারের ঘটনা বলি, 24-এর গণঅভ্যুত্থানের পরে, এটা আমার চোখে ধরা পড়ছে, অভ্যুত্থানের পরে 7 দিনের মধ্যেই তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। তাদের যত কৃতকর্ম, 2 জন তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফাঁসি দেওয়ার পরও 7 দিনের ভিতরে মাফ করে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে এরা ঠিক রাজনৈতিক দল কিনা আমার সন্দেহ হয়েছে। তীব্র সমালোচনার মধ্যে ওরা আবার 6 দিনের মাথায় তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে তাদের বিচার হওয়া উচিত। সেই জন্যে তারা ডিসেম্বরের আগে সংস্কার চাইছে, নির্বাচন চাইনি। সেটা আমি খুব আশ্চর্যজনক। ওরা আমাদের সঙ্গে থাকলে 18-19টা সিট পায়, মানে ধানের শীষ মার্কা নিলে, দাড়িপাল্লা নিয়ে করলে 2 থেকে 3টে সিট পায়। এটা গত 50 বছরে হিস্ট্রিতে আছে। সেহেতু
তারাও নির্বাচন সম্বন্ধে এককভাবে যদি চিন্তা করে, যেভাবে প্রচার করুক না, বাংলাদেশের রাজনীতিতে এখন সবথেকে মজার ব্যাপার, তারা নির্বাচন চাচ্ছে না, কিন্তু একটি মাত্র রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করছে সারা দেশে, সে হচ্ছে জামাত ইসলাম। জি জি, ধন্যবাদ দুদু ভাই। আমরা আরও আলোচনা করব। দর্শক, জহিরুল আলম, আমি এ পর্বে প্রথমে আপনার সাথে আলোচনায় যেতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে বিএনপি চেয়ারপারসনের সাথে জামাতের আমিরের বৈঠক হলো এবং তার পরবর্তীতে আমরা আজকে দেখলাম জামাতের পক্ষ থেকে তাদের অবস্থান পরিবর্তন। আমরা ধরে নিচ্ছি বা অনেকেই ধরে নিচ্ছেন এইভাবে যে লন্ডন বৈঠক, যদিও দুদু ভাই বলেছেন যে একজন অসুস্থ বা দেশনেত্রী অর্থাৎ দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তিনি অসুস্থ, তাকে দেখতে যেতেই পারেন, দেখেছেন, হয়তো এমনটি ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন দুদু ভাই, কিন্তু ভিতরে আমরা যারা রাজনীতির নানান দিক খুঁজে বেড়ানোর চেষ্টা করি তারা এ কথাই ভাবছি যে ওই বৈঠকের ফলাফল আজকের এই বক্তব্য। আপনি কিভাবে দেখছেন, কিভাবে মনে করেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আজকের আলোচনায় আপনাদের দুজনের আলোচনা থেকে বেরিয়ে এসেছে এনসিপি প্রসঙ্গ। এনসিপি প্রসঙ্গ বেরিয়ে এসেছে, সেক্ষেত্রে এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের পরে 2 মাসের বেশি সময় মনে হয় চলে গেছে। সেক্ষেত্রে তারা কতটা জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পেরেছে যে সে বিষয়টিও একটু আলোকপাত করবেন আপনি। আমি জামাতের প্রসঙ্গটা আসছি, এনসিপির প্রসঙ্গ দিয়ে শুরু করি। এনসিপি আমরা যতই আন্ডারমাইন করার চেষ্টা করা হোক না কেন যে এরা ছোট দল বা এরা নবীন দল, বা উনি দুদুভাই বলেছেন যে তার যে পলিটিক্যাল ফিলসফি বা কর্মসূচি সেগুলো খুব দৃশ্যমান নয় এখনও, মোটামুটি তারা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল, মানে ছাত্রনেতারা এই দলটি করেছে, সে কারণে তারা কিন্তু একটা বড় ধরনের মনোযোগের মধ্যে আছে এখন পর্যন্ত। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই তাদেরকে ট্রিভিয়ালাইজ করছি, সমন্বয়কদের প্রসঙ্গ আসলে ট্রিভিয়ালাইজ হচ্ছে, তারপরে আপনার বৈষম্য বিরোধী অনেক নেতার ভূমিকা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের ফরমেশন, অন্তর্বর্তী সরকারের টিকে থাকা, অন্তর্বর্তী সরকারের কর্মসূচি বা তাদের পরিকল্পনা নির্ধারণ, কৌশল নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে এনসিপি বা ছাত্ররা একটা বড় ভূমিকা পালন করছে, এবং প্রফেসর ইউনুস অ্যান্ড হিজ গভর্নমেন্ট ইজ হেভিলি ইনফ্লুয়েসড বাই এই ছাত্র নেতৃবৃন্দ। জি, তাদের একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স তার উপরে আছে, এবং প্রফেসর ইউনুসের বিভিন্ন বক্তব্যে সেগুলো আগেও শুরুতেও আমরা দেখেছি, এখন হয়তো উনি অতটা স্পষ্ট নন, কারণ তার নিরপেক্ষতার কিছু প্রশ্ন আছে, এবং উনি কাউকে সমর্থন, তার কোনো আশীর্বাদ পুষ্ট কেউ আছে রাজনীতিতে এরকম ধারণা যাতে না পাওয়া যায়। কিন্তু এনসিপি গঠনের সময় কিন্তু এই ধরনের সমালোচনা বিভিন্ন পর্যায়ে কিন্তু উঠেছে যে এটা কোনো না কোনোভাবে আশীর্বাদ পুষ্ট, অনেকে এটাকে কিংস পার্টি বলেছেন ইত্যাদি। কিন্তু আমি ওই বিতর্কে যাব না। আমি মনে করি যে রাজনীতিতে যেহেতু একটা বড় ধরনের একটা পরিবর্তন এসেছে, মানে ফ্যাসিস্ট পরবর্তী যে রাজনৈতিক অধ্যায়, সেখানে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হয়ে গেছে। ওই প্যারাডাইম শিফটকে সামনে রেখে বিএনপি যদি মনে করে যে না, তারা এখন যে কোনো পরিবর্তন তারা একাই সাধন করে ফেলতে পারবে, ধরেন একটা নির্বাচন, তারা আওয়ামী লীগ শাসন আমলে তারা কিন্তু নির্বাচন চেয়েছে, নিরপেক্ষ নির্বাচন চেয়েছে, 3টা নির্বাচন হয়ে গেছে, কিন্তু তারা সেটা আদায় করতে পারে, কনফার্ম করতে পারে নাই। এখনও ধরেন যদি মেজর রাজনৈতিক দলের মধ্যে এনসিপি ইতিমধ্যে বেশ কিছু ইঙ্গিতও কিন্তু দিয়েছে, যে আমি আবার বলছি যে আপনার নাহিদ সাহেব কিন্তু আজকেও আবার বলেছে এই কথার সঙ্গে যে পরিবর্তন ছাড়া যদি নির্বাচন, পরিবর্তন বলতে ওনাদের বেশ কিছু আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, সেই পরিবর্তন ছাড়া যদি নির্বাচন হয়, সাধারণ নির্বাচন হয়, তাহলে তারা সেটা মানবেন না, সেই নির্বাচন তারা অংশগ্রহণ করবেন না। এখন ইন্টারিম গভর্নমেন্টকে যদি এই ধরনের একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না, তো নির্বাচনটা তো হতে হবে লেভেল প্লেইং ফিল্ড, পার্টিসিপেটরি, প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক, তাই নয় কি? মানে জনগণের সম্মতির ভিত্তিতে একটা নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যারা জয়ী হবেন তারাই তো সরকার গঠন করবেন। এখন এত বড় পরিবর্তনের পর যদি একটা ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন আসে, সেখানে যদি আপনার এই ডায়ালগের প্রসঙ্গগুলো আসে, ইচ্ছা করলেই কিন্তু অন্তর্বর্তী সরকার মানে চাইলে বা না চাইলেও কিন্তু টাইম কিল করতে পারবে, টাইম কিল করতে পারবে। বিএনপির সংখ্যার জায়গাটা ওইখানে। বিএনপি কিন্তু মানে আই গেস যে বিএনপির ফেব্রুয়ারি মাসে ইলেকশন হলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এমন না। বিএনপি হয়তো তারা ডেডলাইন দিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এটা একটা রাজনৈতিক চাপ তত্ত্বাবধায়কের উপরে। কিন্তু জামাতও কিন্তু আমার ধারণা যে আমি মনে করছি যে জামাতের নেতা
তারা হয়তো এতদিন চিন্তা করেছে যে না, পলিটিক্যাল স্টেক হোল্ডার হিসেবে জামাত একটা সক্রিয় শক্তি হিসেবে তারা একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে। কিন্তু যতটা কমফোর্টেবল জামাত নিজে থেকে মনে করছে, দিদিভাই একটা ইঙ্গিত দিয়েছেন যে ভোটের রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে জামাত ততটা শক্তিশালী কিনা সেটা কিন্তু এখনও প্রমাণিত নয়। আচ্ছা, এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন আমি করতে চাই। আমরা ডাক্তার শফিকুর রহমানের সাথে বেগম জিয়ার বৈঠক এবং আজকের আলোচনা, সে কথা তো আপনার কাছ থেকে শুনবো। তার সাথে আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, সেটা হচ্ছে যে আজকে জামাতের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির ভেতরে বা বিফোর রমজান ইলেকশন চাই তারা, এবং বিএনপিও সেই রকমই একটা কথাই বলে আসছে, ডিসেম্বরের ভেতরে নির্বাচন। তার মানে একটা টাইম ফ্রেম তাদের পক্ষ থেকে আছে, জামাতের পক্ষ থেকে আর 2 মাস বাড়িয়ে দেওয়া হলো। তো এর মানে দাঁড়াচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল জামাত এবং বিএনপি, এই দুটো রাজনৈতিক দল মিলে যখন এই রকম একটা টাইম ফ্রেমের পক্ষে, আর তখন ভোটের রাজনীতিতে পার্সেন্টেজ একটা ম্যাটার, তো সেই জায়গায় তো এনসিপি ম্যাটার করবে না এই দুই দলের সম্মিলিত একটা ফিগারের কাছে। সেক্ষেত্রে এনসিপির চাওয়ার প্রেক্ষাপটে যদি ওইভাবে আগানো হয়, তাহলে সেটা কি অগণতান্ত্রিক হবে না? অবশ্যই অগণতান্ত্রিক হবে, কারণ আপনি তো সবার জন্যই একটা কি বলবো যে নির্বাচনে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, সবার অংশগ্রহণের সুযোগ করে দিবেন, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, পার্টিসিপেটিভ নির্বাচন, যেটা এতদিন ধরে বলে আসা হয়েছে। এখন নির্বাচনের একটা প্রধান শক্তি যারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যাদের নেতৃত্ব আমরা সবাই দেখেছি, সেই সব ছাত্রদের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তাদের বাদ দিয়ে তো ইলেকশন করতে পারবেন না আপনি। সুতরাং এক ধরনের একটা মিনিংফুল নেগোসিয়েশন তাদের সঙ্গে করতে হবে, এটাই আমি বলতে যাচ্ছি। যদি সেটা, সে কারণে বলছি যে যদি অন্তর্বর্তী সরকার চায় যে আরেকটু সময় ক্ষেপণ করবে, তারা যদি মনে করে যে না সেটা 1 বছরের সরকার 2 বছরে চলে যাবে, হতেও পারে, হু নোজ। সেই জায়গার মধ্যে জামাতে ইসলামীর আমার মনে হয় যে একটা নিউ রিয়েলাইজেশন হয়েছে। কারণ জামাত ইসলামী প্রথমে ভেবেছে যে না, ছাত্রদের সঙ্গে তাদের খুবই গভীর বন্ধুত্ব আছে, তাদের সঙ্গে আছে, কিন্তু আপনি দেখবেন যে এনসিপি গঠন করার পরে বা গঠন প্রক্রিয়ার সঙ্গে যারা সাবেক ছাত্র শিবির অথবা ওই রাজনীতির অনুসারী যারা আছে তাদের সঙ্গে কিন্তু খুব ভালো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমরা দেখি নাই, এবং সেখানে কিন্তু এক ধরনের কিন্তু বিভক্তি আছে। নতুন ছাত্রদের মধ্যে সাবেক শিবির নেতৃত্বের মধ্যে নতুন দল গঠন করার প্রবণতা আমরা দেখেছি, তারা দল গঠন করছে, তারা ভিন্নভাবে চিন্তা করছে রাজনীতিতে। জামাত ইসলামের মধ্যেও সেই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং যদি আসে নিউলি, যে না, ছাত্ররা একটা ডিফারেন্ট সত্তা, অ্যাটলিস্ট রাজনীতির মাঠে, ভোটের মাঠে, কিন্তু ওই হানিমুন পিরিয়ডটা, মানে ভোটের রাজনীতিতে তো হানিমুন দীর্ঘদিন থাকবে না অভ্যুত্থানের। এখানে আপনার যার যার অঙ্ক, যার যার কৌশল কিন্তু নির্ধারণ করতে হবে, এবং এই ফাইটটাই আমরা আগামী দিনে দেখব যে ওই নির্বাচনের মধ্যে কার সঙ্গে কে জোট বাঁধবে, কে ক্ষমতার অংশীদার হবে। ডেফিনেটলি বিএনপি দ্য প্রাইম স্টেক হোল্ডার, কিন্তু বাকি কারা যাবে? এমনকি আপনি মনে করেন যে ছাত্র নেতারা যারা যখন দল গঠন করে, তখন তো এরকম তো শোনা গেছে তারা বিএনপির সঙ্গে নানা ধরনের আলোচনা করছে যে তাদের স্টেকটা কতখানি থাকবে আগামী সংসদে। এখন বিএনপির সঙ্গে একটা মিনিংফুল ডায়ালগ তারা হবে কিনা, বা বিএনপি তাদেরকে সঙ্গে রাখবে কিনা, এগুলোর উপরে কিন্তু এই অনেক ইফ অ্যান্ড বাটের মধ্যে ডিপেন্ড করছে যে আগামী দিনের রাজনীতি। এই প্রসঙ্গে আপনার শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনবো, কিন্তু আপনার কাছে আর একটা প্রশ্ন, সেই প্রশ্নটা যদি একটু আলোচনা করেন। ডাক্তার শফিকুর রহমানের সাথে বেগম জিয়ার বৈঠক এবং আজকের ঘোষণা। ডেফিনেটলি এটা তো ধরেন রাজনীতির একটু সৌজন্য আছে, এবং বেগম জিয়া সর্বজন শ্রদ্ধেয় একজন নেত্রী, তার যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, এবং তিনি দীর্ঘদিন ধরে কারাবাস করেছেন এবং ভীষণ একটা অসুস্থ অবস্থায় ছিলেন। আজকে যখন ওনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, ডেফিনেটলি আমরা এটাকে প্রশংসা করি। আপনি কিন্তু যেটা দুদুভাই বললেন যে শুধুমাত্র এটা যে সৌজন্য সাক্ষাৎ এইভাবে হয়তো দেখার কোনো অবকাশ নেই, কারণ উনি এতদূর ছুটে গেছেন, ওনার সঙ্গে দেখা করেছেন। এখানে অবশ্যই আগামী দিনের কিছু পথনির্দেশ, আগামী দিনের কিছু রাজনৈতিক কৌশল, রাজনৈতিক বন্দোবস্তের কিছু হিসেব নিকেশ অবশ্যই থাকবে, এবং সেটা ধরেন বেগম জিয়া যখন আপনার ইয়েতে যায় চিকিৎসার আগে, সেনাপ্রধান কিন্তু তার বাসায় গিয়ে দেখা করেছেন, এবং তারা বলেছেন যে এটা সৌজন্য সাক্ষাৎ, ওনার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য করেছেন। কিন্তু এ ধরনের একটা মিটিংকে কিন্তু শুধু সরল চোখে শুধু সৌজন্য সাক্ষাৎ মনে করার কোনো কারণ নেই। আমি মনে করি যে জামাতের আমির বিভিন্ন সময় যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন বা দিয়ে যাচ্ছেন, সেখানে মোটামুটিভাবে ওনার কিন্তু এক ধরনের প্র্যাগম্যাটিজম কিন্তু দেখা যায়। উনি ওনার অবস্থান পরিবর্তন করেন, কিন্তু যদি উনি এটা
মানে প্রয়োজন মনে করেন। যেমন উনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু সমালোচনা হয়েছে এবং পরবর্তীতে আবার উনি এটার সঙ্গে লেজ লাগিয়ে দিয়েছেন যে যারা ভুক্তভোগী, যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন তাদের বিচার চাইবার অবশ্য অধিকার আছে এবং তারা বিচার চাইবেন। শুধু এক্ষেত্রেও মনে হয় যে বিএনপির সঙ্গে একটা দীর্ঘ মানে বন্ধুত্বের সম্পর্ক তাদের ছিল, কিন্তু আবার রাজনৈতিক বিভিন্ন কারণে মত ভিন্নতা তৈরি হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখেছি। কিন্তু বেগম জিয়া যতক্ষণ মানে নেতৃত্বের মধ্যে ওনার সঙ্গে, যেহেতু উনি একটা শক্ত কমান্ড, এবং আপনি জানেন যে জামাতে ইসলামীকে যথেষ্ট কি বলবো যে রাজনৈতিক সৌজন্যের মধ্যে রেখেছেন উনি। বিভিন্ন সময়ে কিন্তু জামাতের পক্ষে ওনার জোরালো অবস্থান ছিল এবং সেই বক্তব্যগুলো উনি দিয়েছেন। তাই যে জামাত নেতৃবৃন্দের যেভাবে যা বিচার করা হয়েছে এবং ওই অন্যায়ের বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল জোরালো। কাজে আমি মনে করি যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, রাজনৈতিক সমঝোতা বা কোনো কৌশলের কোনো মানে কি বলবো যে পথ নির্দেশ যদি এখান থেকে আসে হতে পারে, কারণ আগামী দিনে কিন্তু জামাত ইসলামী একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শরিক কিন্তু আমাদের রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে। আপনাকে ধন্যবাদ জহিরুল আলম। দুদু ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যেমনটি জহির ভাই বলছিলেন যে এমনও আলোচনা ছিল বা আছে বা থাকতে পারে, এবং রাজনীতির আসলে সদর এবং অন্দর বলে কথা তো আছেই। সেক্ষেত্রে আসলে অন্দরমহলে কি এনসিপির সাথে আপনাদের কোনো আলোচনা হয় বা এরকম কোনো বিষয় আছে যে যেখানে এরকম নেগোসিয়েশন হবে যে তারা বিএনপির কাছ থেকে কতটুকু আদায় করে নিতে পারবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এনসিপি যখন গঠন হয়েছে এবং খুবই সদ্যজাত একটা শিশুর মতো বলতে হবে, সেক্ষেত্রে তারা তো ভোটের রাজনীতিতে ফ্যাক্টর হওয়ার কোনো কারণ এখনও পর্যন্ত ঘটেনি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনাদের সাথে দেন দরবার আলোচনা বা এরকম বোঝাপড়ার কোনো চেষ্টা তদবির কোনো প্রেক্ষাপট আছে কিনা একটু যদি খোলসা করেন। না, তারা তো নানানভাবে আলোচনা করতে চাইছে, আলোচনা হয়েছেও। সেটা এনসিপির আগে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন তারা জাতীয় ইস্যুগুলো নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করেছে। কিন্তু এনসিপি হওয়ার পরে একটা রাজনৈতিক দল, স্বাভাবিক কারণে তার যে গুরুত্ব, তার যে অবস্থান, তার যে ভূমিকা, সেটি এখনো পরিষ্কার না তারা কি চায়। তারা সময় চাচ্ছে, এটা ধরে নেওয়া যায় যে একটা নতুন নবগঠিত রাজনৈতিক দল হিসাবে তারা সাংগঠনিক যে গুছিয়ে নেওয়ার ব্যাপার বলে সেটি তারা পায় নাই। এটা হতে পারে, কিন্তু তাদের আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এখন দেখছি না। রাজনৈতিক কর্মকাণ্ড বলতে আমি সুদীর্ঘ ছাত্র রাজনীতি থেকে পর্যন্ত আসলে তারা কোনো বিভাগীয় পর্যায়ে সমাবেশে যায় নাই, তারা জেলা পর্যায়ে কোনো সমাবেশে যায় নাই, কোনো থানা পর্যায়ে ইউনিয়ন পর্যন্ত যায় নাই। কোনো নেতা তারা চট্টগ্রামে, খুলনায়, রাজশাহীতে, মানে আস্তে আস্তে তারা তো নিচে নামে, মানে সাংগঠনিক দিক থেকে এই ধরনের ভূমিকা নাই। তো কখন ভোটের মানে কার সঙ্গে কে আলোচনা করে, যেমন কিছু মুসলিম ভোটার কন্ট্রোল করতে পারে, যারা মুসলিম রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল করে, তাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলো এই ভোট নিয়ে তাদের সঙ্গে একটা আলোচনা থাকতে পারে। তাও যদি একক নির্বাচন করে, এটা আমি খুব স্পষ্ট করে বলি, বিএনপির বাইরে যেটা বড় রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হতো সেটি আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এই আওয়ামী লীগের ভোটটা কোথায় গেছে? এটি কি অন্যান্য রাজনৈতিক দল কোন দলের কাছে তাদের একটা ভোট ছিল, তো সেটি যদি এখন মনে করে তারা ভোটাররাও তারা স্বাধীন স্বতন্ত্র, তারা নিজেদের মতো করে হবে, তাহলে এনসিপির ভোটটা কোথায়? ছাত্রদের মধ্যে। ডক্টর ইউনূসও বলেছেন এই সরকার ছাত্রদের সরকার, শিক্ষার্থীদের সরকার। তা আমাদের বাংলাদেশের রাজনীতিতে ছাত্ররা কত পার্সেন্ট, শ্রমিক কত পার্সেন্ট, কৃষক কত পার্সেন্ট, যদি এইভাবে আমি করি তাদের অবস্থানটা তো ছাত্র মানে যদি খোলা মনে আমি বিশ্লেষণ করি, তাহলে ছাত্রদের মধ্যে তাদের প্রভাবটা, তাদের বয়সের ভিত্তিটাও ছাত্রদের মধ্যে যেটা সাধারণত হয়। তো ওই জায়গাটায় তো ওরা একক না, ছাত্রদের ওখানে না, জাতীয়তাবাদী ছাত্র দল বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা ব্যানার, সংগঠনের নাম ব্যতি রেখে তারা বৈষম্য বিরোধীদের সঙ্গে অংশগ্রহণ করেছে ছাত্র সংগঠন হিসাবে। রাজনৈতিক দল কথা আমি বাদ দিচ্ছে। তারা যখন এই বৈষম্য বিরোধী থেকে বেরিয়ে আসছে, তারা তাদের নিজস্ব সংগঠনে চলে গেছে,
তখন বৈষম্য বিরোধী নামটা আছে তাদের সঙ্গে, কিন্তু সমর্থনটা কতটুকু আছে? কারণ বৈষম্য বিরোধীদের যে মূল আছে তার বড় অংশটা হচ্ছে ছাত্রলীগের মধ্যে তারা ভূমিকা রেখেছে। এখনো যারা এনসিপির আছে তার বড় অংশ ছাত্রলীগ থেকে আগত, অর্থাৎ পদত্যাগ করে তারা ওই আন্দোলনে যুক্ত হয়েছিল। কিছু কিছু শিবিরে যেমন দাবি করছিল যে সেই সময় ক্যাম্পাসে থাকার জন্য আমরা ছাত্রলীগে বা তাদের সঙ্গে যুক্ত ছিলাম। তো এই জায়গাটা আমার কাছে খুব মজার ঘটনা মনে হয়। নিজস্ব পরিচয় ছাড়া যারা অন্য পরিচয়, ওই সময় যে ছাত্রলীগের যারা শিবির বলে আশ্রয় নিয়েছিল, ওটা কি শিবিরের হাত থেকে পিটাইছিল ছাত্র আন্দোলনে? ধর্ষণ করেছে কি শিবির না ছাত্রলীগ? এগুলো তো এখন খুব কঠিন ব্যাপার। তো যেমন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ঢুকতেই পারে নাই, মার খেয়ে বেরিয়ে আসতে হয়েছে। তারা দাবিও করছে না, কিন্তু শিবির দাবি করছে ছাত্রলীগ। হ্যাঁ, আমরা ছিলাম। তো প্রশ্নটা হচ্ছে আমার কাছে যে এক একটা কমিউনিস্ট পার্টিগুলোর শ্রমিকদের মধ্যে একটা সমর্থন বেশি ছিল। বিএনপির সমর্থনটা মৌলানা ভাসানী এবং জিয়া রহমানের এই যে ব্যক্তিত্বের কারণে কৃষকের মধ্যে ভূমিকাটা, মধ্যবিত্তের ভিতর ভূমিকাটা বেশি। মানে আমি ভোটের রাজনীতিতে বলছি। তো এনসিপি যদি সেরকম একটা ফ্যাক্টর হয়, সেটা প্রমাণ করতে হলে ইলেকশনে যেতে হবে। এখানে বিএনপির পরে ইলেকশনে ভালো করছে সংগঠন, যত পার্সেন্টই পাক, সেটা জামাত ইসলাম, নট এনসিপি। অন্য কোনো সংগঠন ওইভাবে আনুপাতিক যদি ভোটার আমি দেখি যে দুটো তিনটে ইলেকশনে, তাহলে ওইভাবে নাই। এককভাবে বিএনপি 90-তে যেমন এককভাবে জামাতকে বাইরে রেখে ভোট করে বেগম খালেদা জিয়া এককভাবে একটা নিজের প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ সেই সময় কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং এই দেশের তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত এই জন্য বলছি, তারা আওয়ামী লীগ ছাড়া আর কাউকে নেতা মনে করত। বেগম জিয়ার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতো, নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতো নানানভাবে। কিন্তু বেগম জিয়া ওই ইলেকশনে গিয়ে প্রমাণ করছেন জয়লাভ করার পরে বেগম জিয়া একটা বেগম জিয়াই, মানে এইটা প্রমাণ। এখন এনসিপিও আমার বিবেচনায় তাকে নির্বাচনে গিয়ে প্রমাণ করতে হবে তারা একটা ফ্যাক্টর, তারা মধ্যবিত্ত বা অন্য যে কোনো শ্রেণী পেশা। তা আমার কাছে মনে হয়েছে যে রাজনীতিতে অন্য সংগঠন তখনই তাকে গুরুত্ব দিবে, এনসিপি বাইরেও, যখন তার ভূমিকা, যেমন বিএনপি গঠনের আগে যখন জাতীয়তাবাদী ফ্রন্ট হয়, সেখানে একটি দল ছিল ফেডারেশন রসরাস মণ্ডলের। সেই সময় রসরাস মানে বর্ণ হিন্দুদের সব থেকে তফসিলি জাতি ফেডারেশন যেটা বলে, সেটা কিন্তু আমাদের দেশে একটা বড় অংশ আছে। তারা কিন্তু শহীদ জিয়া রহমানের সঙ্গে ফ্রন্ট করেছিল তফসিল জাতি ফেডারেশন, যারা নিম্ন শ্রেণীর হিন্দু বলে চিহ্নিত করা। তো তারাও একটা ফ্যাক্টর। মোটামুটি আমার মনে যারা দর্শক আছে জি, জহিরুল, আপনার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, একটা দেশের একটা অংশ অন্তত সামাজিক মাধ্যমে এইরকম একটা ফ্লো বা এরকমের আবহ তৈরি করা হয়েছে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা উচিত, 5 বছর থাকুক অন্তত। কিন্তু আজকে যে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছে, তাদের পক্ষ থেকে একটা বিবৃতি এসেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। তার মানে এই যে জনগণ নির্ধারণ করবে কিভাবে? নিশ্চয়ই নির্বাচনের মাধ্যমে, সেটা ভোটের মাধ্যমে। এই দিকেই পরিষ্কার করেছেন। সেক্ষেত্রে ইলেকশন যদি দিতে দেরি হয়, তাহলে আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিরাট একটা ইমেজ নিয়ে দাঁড়িয়েছেন দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে, সেই ইমেজটা কি ক্ষুণ্ণ হবে না? এবং তিনি কি আন্তর্জাতিক অঙ্গনেও কি একটা চাপের মুখে পড়বে না যদি নির্বাচন দিতে দেরি হয়? বিকজ আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার যে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য জনগণের কথা বলা হচ্ছে, সেটা তার মানেই কিন্তু ডেমোক্রেসি মানেই ইলেকশন। আপনি সুন্দর বলেছেন। দেখেন, আপনার ইলেকশন হচ্ছে গিয়ে আলটিমেট রিফ্লেকশন অফ পিপলস কনসেন্ট, যে এটাই হচ্ছে গিয়ে গণতন্ত্রের সর্বোচ্চ আপনার এক্সারসাইজ, যেটার মাধ্যমে জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠিত হবে এবং তারাই দেশ পরিচালনা করবে। সে ঠিক আছে, কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে আপনার পিপলস পারসেপশন, পিপলস
কি বলবো যে রিয়াকশন, এগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু আপনি জাজ করতে পারছেন, এখন আমরা এটার বিপক্ষে বলার কোনো সুযোগ নাই যে বাংলাদেশে মানুষ ভোট বঞ্চিত, বাংলাদেশের মানুষ তাদের অধিকার বঞ্চিত দীর্ঘ সময় ধরে। ডেফিনেটলি তারা ইলেকশন তারা চায় এবং ইলেকশন হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন যে প্রফেসর ইউনূসের গভর্নমেন্টকে দীর্ঘায়িত করার জন্য কারো কারো প্রত্যাশা থাকতে পারে, কেউ চাইতে পারেন, এখানে কিন্তু আপনি খুব বেশি সমালোচনার সুযোগ নেই। কারণ কি, একটা জিনিস দেখেন, যেখানে বিএনপি নিজেদেরকে অনেক দায়িত্বশীল একটা রাজনৈতিক দল মনে করে, তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে এবং অনেক গুম খুমের শিকার হয়েছে এই দলটির নেতাকর্মীরা, কোনো সন্দেহ নাই। কিন্তু একই সঙ্গে 5ই অগস্ট পরবর্তী বিএনপির রাজনীতিক নেতাকর্মীদের ভূমিকা নিয়েও যে আশা সঞ্চার হয়েছিল মানুষের মধ্যে, সেটা কিন্তু একটু হোঁচট খেয়েছে কীভাবে, এবং এই সমালোচনা কিন্তু খুব পাবলিক হয়ে গেছে বিভিন্ন, আপনি ধরেন যে জনপরিসরে কিন্তু এই আলোচনাগুলো হয়েছে। তার মানে একটা দল এত দীর্ঘ সংগ্রামের ইতিহাস নিয়ে হঠাৎ করে তারা ক্ষমতায় এখনও যায়নি, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তারা যেভাবে ক্ষমতা এক্সারসাইজ করেছে, সেই এক্সারসাইজটা কিন্তু জনপরিসরে কিন্তু একটা খারাপ বার্তা দিয়েছে, একটা নেতিবাচক বার্তা দিয়েছে। এবং সেখানে কিন্তু নেতৃত্বের ভূমিকা, যেটা নেতৃত্ব সবসময় হয়তো শীর্ষ নেতৃত্বরা বলেছেন তাদেরকে রেস্ট্রেইন সংযম দেখানোর জন্য, কিন্তু এটা কিন্তু কার্যকর মাঠে প্রতিফলন ঘটে নাই। সুতরাং সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, বিশেষ করে আপনি দেখেন যে রমজান মাসে কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টি মানুষকে স্বস্তি দিয়েছে এবং এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ইমপ্রুভিং, সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাব। ইউনূস সরকারের অনেক সমালোচনা হচ্ছিল, কিন্তু এখন কিন্তু অতটা সমালোচনা কিন্তু নেই। সেক্ষেত্রে হয়তো বা মানুষ তাদেরকে একটা আবেগের বহিঃপ্রকাশ হিসেবে কথাটা বলছে, কিন্তু যেটা চ্যালেঞ্জ আসলে এটা দীর্ঘদিন থাকতে পারবে না, চাইলেও পারবে না। প্রফেসর ইউনূসের ইন্টারন্যাশনাল ইমেজের কথা বলছেন, তো এটা কোনো ফ্যাক্টর না। আমেরিকা কী চাচ্ছে, ইউকে কী চাচ্ছে, ওনার যে সরকার স্পেশালি ব্যাকড বাই ধরেন যে ছাত্র নেতৃত্বরা প্রতি ওনাদের একটা দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি। প্রফেসর ইউনূস এবং যারা উপদেষ্টা হয়েছেন যারা তাদের নাম দিয়েছেন, তাদের হয়তো অন্যান্য দলও নাম দিয়েছে, কিন্তু ছাত্রদের প্রতি তাদের বিশেষ অনুরাগ আছে। এই ছাত্ররা তাদেরকে দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখতে পারবে না। কারণ কি, আপনি ধরেন যে মানে ওনারা কিন্তু বলছেন না যে নির্বাচনটি ওনারা দিবেন না। আজকে দেখেন যে আইন উপদেষ্টা কিন্তু ঘুরে পেঁচে বলেছে কিন্তু যে ডিসেম্বর হবে না এমন কোনো কথা নাই, কিন্তু প্রফেসর ইউনূস হয়তো জুনের মধ্যে হবে এই কথা বলেছেন। তার মানে যে বিশাল কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে তা না, বিএনপি একটু চাপে রাখতে চাচ্ছে যে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি ইলেকশন হয়ে যায়। এবং এটা কিন্তু এখনকার কনসেনসাস না, রাজনৈতিকভাবে যে আলোচনাগুলো পর্দার আড়ালে আছে সেখানে কিন্তু এই আলোচনা কিন্তু আমরা সরকারের তরফ থেকে অনেক সময় পর্দার আড়াল থেকে শুনেছি যে ডিসেম্বরের কথা তারা বলছে ঠিকই, কিন্তু এটা ফেব্রুয়ারিতে গেলেও তাদের কোনো বিরাট কোনো মানে কি বলবো যে না ক্ষতি হবে না এবং তাদের আপত্তিও থাকবে না, সেটা আছে। এখন জামাতকেও তারা অনবোর্ড করেছে, সুতরাং এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু মূল চ্যালেঞ্জ সেটা হচ্ছে ছাত্রদেরকে একটা স্টেক দেওয়া। নতুন রাজনৈতিক দল, তাদের হয়তো জনসমর্থন কম, তার জনসমর্থন কম বেশি এখনও যাচাই না, তাদের হয়তো বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে আন্ডারমাইন করছে, তারা কিভাবে মানে জনগণের প্রতিনিধিত্ব করবে সে ব্যাপারেও কোনো সুনির্দিষ্ট রূপরেখা নাই। কিন্তু তারা আগামী দিনের ক্ষমতার বন্দোবস্তের মধ্যে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এটা এনশিওর করতে হবে সবগুলো রাজনৈতিক দলকে। এটা আমার অনেক ধন্যবাদ জহিরুল আলম। দুধ ভাই, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একটা বিষয়ে আলোচনা শুনতে চাই, খুব লম্বা সময় দিতে পারবো না, তবু আলোচনাটা শুনতে চাই। সেটা হচ্ছে বিএনপির ভারত বিরোধী একটা অবস্থান সব সময় ছিল, খুবই স্ট্রং ভূমিকা, এবং এদেশের অনেকেই মনে করে যে ভারত বিরোধী একটা শক্ত অবস্থান থাকার কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি বা আজকের বিএনপি সবসময় জনপ্রিয়তার শীর্ষে ছিল। এই জায়গায় কেন যেন অনেকের ভেতরে এই ধারণা তৈরি হয়েছে, বা বিএনপির নেতৃত্বের কোনো কোনো পর্যায় থেকে ভারতের ব্যাপারে কখনো কখনো খানিকটা নমনীয়তা দেখানো হয়েছে বলে অভিযোগ আছে। তো এই প্রেক্ষাপটে আপনাদের অবস্থানটা কি হবে এই সময়টাই বা আগামী দিনগুলোতে? একদম পরিষ্কার যেটা কথা বললো আপনি, একই কথা একই সুরে বললেন। জয় ভাই বললো যে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, অর্থাৎ চাঁদাবাজি করে, দখলদারি করে, কিন্তু ইউনূস সরকারের পুলিশ আবার ধরে না। জহির ভাই যাতে বলতে পারে এই কথাটা, কারণ ধরলে তো আবার বলতে পারতো না। ঠিক তেমনি একটা ভারত বিরোধী একটা ভূমিকা ছিল, এখন নাই, তাহলে ভারতের পারপাস সার্ভ করতেছে। আবার এনসিপির কে বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে বিএনপি, এটা বলতে চায়। আবার তাদের উস্তাদ ডক্টর ইউনূস
সে আবার বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই, তাদের উস্তাদ। জি উস্তাদের কাজ তারা আবার বলে না। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি সব থেকে, যদি জহির ভাই আপনার কথা, এনসিপির কথা, খুব খারাপ অবস্থায় আছে, সমালোচিত অবস্থায় আছে, স্টেক হোল্ডার হিসাবে এখন এনসিপি খুব ভালো অবস্থায় আছে, তাহলে ইলেকশনটা তো এখনই হওয়া উচিত, কালকে সকালে হওয়া উচিত। তাহলে চোর, লুটেরা, দখলদার, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, মানুষ তো ভোট দেবে না। তাহলে ভোট কেন দিচ্ছে না? এই কথাগুলো তৈরি করা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে, যাতে আরো কিছুদিন একটা ভদ্রলোক, যে ভদ্রলোকটি বাংলাদেশে বছরে বছরে জন্মাবে না, তাকে খেয়ে ফেলা যায়, তাকে ধ্বংস করা যায়। যে লোকটাকে আমি দেশে এবং সারা বিশ্বে ব্যবহার করতে পারতাম, সেই লোকটাকে সামনে রেখে কিছু চাঁদাবাজ, কিছু দখলদার, কিছু সুযোগ সন্ধানী, যাদের মানিব্যাগ ছিল না এখন মানিব্যাগ হয়েছে, যাদের অফিস ছিল না এখন অফিস হয়েছে, যাদের গাড়ি তো দূরে থাক, বাসে চলতো, তারা 150-200 গাড়ি নিয়ে এখন স্টক হোল্ডার হয়েছে। তো এরা হচ্ছে এই লোকটাকে ধ্বংস করবে, এটা আমার কাছে মনে হয়েছে। এই লোকটাকে, এবং এই সরকারে কিছু সুনামধারী লোক ছিল, তাদেরকে রক্ষা করতে হলে তাদেরকে ক্ষমতার অংশীদার করে, বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করে, শেখ হাসিনা যেমন বাংলাদেশকে গণহত্যার এবং লুটেরার স্বর্গরাজ্য করছে, অর্থাৎ মানুষের আমি কিছু দিতে না পারি, একটা ভোট দেওয়ার অধিকার আমি দিতে পারছি না, তাহলে কিসের সরকার, কিসের ডক্টর ইউনূস, কিসের এনসিপি, কিসের গণঅভ্যুত্থান? একটা ভোট। মানে এই জায়গাটা আমি সব আলোচনা নিয়ে আসলাম ভদ্রলোকের মতো, কিন্তু ওইটা আমি দিতে পারলাম। ওইটা দিলে বোঝা যেত যে হ্যাঁ, এনসিপি সরকার গঠন করার ক্ষমতা, কারণ বিএনপি সব বিবেচনায় এখন শেষ হয়ে গেছে। কিন্তু তারা জানে ভোট দেওয়া মানে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসে পারে নতুন যে ধান্দাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, চাঁদাবাজ, তারা একটা বিপদের মধ্যে পড়বে। এই বিবেচনাতেই তারা এই ভোটটাকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে ভণ্ডুল করা যায়, কিভাবে দীর্ঘায়িত করা যায়, আমার বিবেচনায় মনে হয়েছে এটা এই জায়গায় এসেছে। জি জি, ধন্যবাদ দুদু ভাই, ধন্যবাদ জহির ভাই, আপনাদের দুজনকেই চমৎকার আলোচনা করছেন এবং কষ্ট করে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, খোদা হাফেজ।